প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1. অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। 2. আম গাছের কলম কেন করা হয়, ব্যাখ্যা করো। 3. ধানে কোন ধরনের পরাগায়ন ঘটে, ব্যাখ্যা করো। এবং 4. মিষ্টি আলুতে কি ধরনের প্রজনন ঘটে, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অযৌন প্রজননে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। যে প্রক্রিয়া দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। নিম্নশ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন জননের মাধ্যমে একটিমাত্র জীব বিলুপ্ত, বিপুল সংখ্যক অপত্য তৈরিতে সক্ষম, ফলে প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা কম। অযৌন জননে সৃষ্ট অপত্যরা জিনগতভাবে তাদের মাতৃ উদ্ভিদের অনুরূপ হয়, ফলে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় অক্ষুণ্ণ থাকে। অযৌন প্রজনন উদ্ভিদকে নতুন বা খালি আবাসস্থলের দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম করে। এছাড়া যেসব পরিস্থিতিতে কঠোর বা ওঠানামা করে, সেখানে অযৌন প্রজনন একটি স্থিতিশীল জেনেটিক মেকআপ বজায় রাখার সুযোগ দেয়, যা সেই নির্দিষ্ট অবস্থার সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। দুই নম্বর প্রশ্ন ছিল, আম গাছের কলম কেন করা হয়, ব্যাখ্যা করো। যেসব কারণে আম গাছের কলম করা হয় তা হল: ক. এ পদ্ধতিতে উৎপাদিত চারা বা কলম রোপণ করলে মাতৃ গুণাগুণ সম্পন্ন ফল পাওয়া যায়। খ. গাছে তাড়াতাড়ি ফল ধরে এবং গাছ ছোট হয় বিধায় অল্প পরিসরে অনেক গাছ রোপণ করা যায়। গ. অযৌন বংশবিস্তার পদ্ধতিগুলোর মধ্যে ক্লেফট গ্রাফটিং বা ফাটল জোড় কলম একটি অন্যতম পদ্ধতি। এবং সর্বশেষ ঘ. এ পদ্ধতিতে একাধিক ফল গাছে কলম করা যায়। তৃতীয় প্রশ্ন ছিল, ধান গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে, ব্যাখ্যা করো। ধানের ফুলে স্বপরাগায়ন ঘটে। ধানের ফুল সাধারণত উভয় লিঙ্গ এবং আকারে ছোট। ফুল ফোটার আগেই বা ফুল ফোটার খুব অল্প সময়ের মধ্যে পুংকেশরের পরাগধানী ফেটে যায় এবং উৎপন্ন পরাগরেণু একই ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে পড়ে। এ কারণে ধানে পরাগায়ন প্রায় ফুল না ফুটেই সম্পন্ন হয়, যাকে ক্লিস্টোগ্যামি বলা হয়। এই প্রক্রিয়ায় বাহ্যিক পরাগবাহক যেমন বায়ু বা পতঙ্গের বিশেষ প্রয়োজন হয় না। স্বপরাগায়নের ফলে ধানে মাতৃগাছের বৈশিষ্ট্যগুলো অপরিবর্তিত থাকে এবং বিশুদ্ধ জাত বজায় রাখা সম্ভব হয়। তাই বলা যায়, ধানে প্রধানত স্বপরাগায়ন ঘটে, যা ধানের স্থিতিশীল ও নিশ্চিত বংশবৃদ্ধি বা বংশবিস্তার নিশ্চিত করে। সর্বশেষ 4 নম্বর প্রশ্নটি ছিল, মিষ্টি আলুতে কি ধরনের প্রজনন ঘটে, ব্যাখ্যা করো। মিষ্টি আলুতে অঙ্গজ জনন পদ্ধতিতে প্রজনন ঘটে। কোন ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। মিষ্টি আলু উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়। এর মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়। এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়। তাই বলা যায়, মিষ্টি আলুতে মূলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতিতে প্রজনন ঘটে।
এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।